প্রিয় দর্শক, স্বাগত। আমন্ত্রণ মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে আমাদের নিয়মিত বিশেষ আয়োজন এমএলএম জিজ্ঞাসায়। প্রতিদিনের মতোই আমরা মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর নানা বিষয় নিয়ে কথা বলবো আজও। স্টুডিওতে আজ অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। এর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন থেকে ডেস্টিনি গ্রুপের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানের লেনদেন, আর্থিক যে বিষয়গুলো এই সংক্রান্ত প্রায় 38টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। চিঠিটি কবে পেয়েছেন এবং উল্লেখযোগ্য প্রশ্নগুলো কি কি? চিঠিটি আমরা আসলে গত মাসেই শেষের দিকে পেয়েছি এবং আবার সেটা রিমাইন্ডার চিঠি আরেকটা আসছে 3 তারিখে ইস্যু করা হয়েছে, কিন্তু আমরা হাতে পেয়েছি একটু দেরি করে, তবুও ওনারা বুদ্ধি করে একটা ফ্যাক্স করেছেন। বিষয় হলো যে জিনিসগুলো চাওয়া হয়েছে এখানে 38টির মধ্যে কিছু আছে যেটা আমাদের কোম্পানির সাথে বা আমরা যারা পরিচালক আছি তাদের সাথে সম্পর্কযুক্ত না। যেমন 2 জন কর্মচারীর হিসাব চাওয়া হয়েছে, এটা আমাদের কাছে থাকে না। আমরা তাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছি, জানতে চেয়েছি তোমাদের এটা জমা দাও। কারণ একটা জিনিস বুঝতে হবে, কোনো প্রতিষ্ঠান কিন্তু কোনো কর্মচারীর হিসাব রাখে না, তাই না? এই ধরনের কিছু আমাদের সাথে নন রিলেটেড জিনিস যেটা চাওয়া হয়েছে, যে কারণে এটা 38টা হয়েছে। মূল ছিল কিন্তু 7টি পয়েন্ট, যেটা উল্লেখ করে ওনারা আরেকটা চিঠি দিয়েছেন। সেই 7টি পয়েন্টের সবগুলো কিন্তু জমা দেওয়া হয়েছে আজকে সকালে। কারণ যেটা হচ্ছে টোটাল ফিনান্সিয়াল ফিগার, মানে মেইনলি ওনারা যেটা দেখতে চেয়েছেন যে আমরা কি পরিমাণ অর্থ সংগ্রহ করেছি আর কি পরিমাণ অর্থ বাইরে গিয়েছে, যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাকে দিয়ে দেওয়া হয়েছে। আর ছোটখাটো যে বিষয়গুলো আছে, পিপিসি কার্ড, এই সেই ইত্যাদি, এগুলো কিন্তু আপনার হঠাৎ করে দেওয়ার মতো বিষয় না। কারণ আমরা প্রতি বছরে যখন অ্যাকাউন্টিং করি অনেক সময় দেখা যায় আমরা 3, 4 বা 5 বছরের হিসাব রেখে বাকি কাগজগুলো হয়তো পুড়িয়ে ফেলা হয় বা ফেলে দেওয়া হয়, কিন্তু চাওয়া হচ্ছে কিন্তু একেবারে 11 বছর। একেবারে যে দেওয়া যাবে না তা না, অবশ্যই ব্যাকওয়ার্ড এগুলো পাওয়া যাবে, কিন্তু সময় লাগবে কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ। এখন একটা জিনিস যেটা ঘটতে পারে, যদি এত লম্বা লিস্ট চেয়ে যদি হঠাৎ করে সব শর্ট টাইমে চাওয়া হয়, আমি বলবো সেখানে যে ঘটনাটা ঘটবে যে আমরা হয়তো সময় মতো সব দিয়ে উঠতে পারবো না। আমরা কেন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আপনার ওই 1 সপ্তাহ সময় ধরে দিয়ে সবগুলো চাইবে? এমন কিছু চাওয়া হবে যেগুলো 11 বছর আগের ঘটনা, ভেরি টাফ। এতে যেটা হবে সেটা হচ্ছে আবার তখন চাইতে হবে তাদেরকে। আমরা তাদেরকে হেল্প করতে চাই কেন? আমরা জানি আমরা যে কাগজগুলো দেব, এই কাগজগুলো যদি ধরে ওনারা যদি ইনভেস্টিগেশন করেন, আমি একটা ধারণা দিতে পারি আপনাকে, এখন 3 থেকে 4 মাস লাগবে ওনাদের কাজটা শেষ করতে, কারণ আমরা জানি কাজটা কত বড়। আর যদি কাজটা আমাদের এখান থেকে আমাদেরকে সময় দিয়ে দিতে দেওয়া হয়, আমি বলবো এই পুরো মে মাসটা, আজকে মে মাসের কত, 10 তারিখ, আরো 3 সপ্তাহ টাইম দিতে হবে, যেখানে একটি ভুলও থাকবে না, একটি কাগজেরও ঘাটতি থাকবে না। আমরা সব দিতে পারবো সুন্দর করে টপ লিস্ট, আপনার একটা টপ শিট দিয়ে। আপনাকে কতদিন সময় দেওয়া হয়েছে? আমার মনে হয় যে 12-13 তারিখের মধ্যে বোধহয় লাস্ট, দ্যাট ইজ মানে আজকে তো 7টা পয়েন্টের ছিল, আজকেই লাস্ট। হ্যাঁ, আর আমার মনে হয় যে 38টা চাওয়া হয়েছে, এটা মনে হয় 12 তারিখে শেষ। আজকে যদি লাস্ট হয় ওই ইয়ের, আজকে তো 10 তারিখ, সামনে শুক্রবার, শনিবার। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যখন কাউকে টাইম দিচ্ছেন, এই ছুটিগুলো কিন্তু কেউ মূল্যায়ন করছে না। আপনি খেয়াল করেছেন গত সপ্তাহে এক নাগারে 3 দিন ছুটি ছিল, শুক্র, শনি, রবিবার ছিল বৌদ্ধ পূর্ণিমা। তার মানে কি এই 3 দিন কোনো স্টাফ নেই? সপ্তাহে আমরা 4 দিন পেয়েছি। তার মধ্যে আপনাকে আবার খেয়াল করতে হবে, গত মাসে বিরোধী দলের কতগুলো হরতাল গিয়েছে, আমাদের কোনো স্টাফ ঠিক মতো অফিসে আসতে পারেনি। আমরা যখন কাউকে সময় দিয়ে দিই, আমরা কেন আন্তরিক হই না আমি বুঝি না। বাস একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, আপনি এর মধ্যে দিতে হবে। আমি আমাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি প্রকৃতই সঠিক তদন্ত করতে চান এবং আমাদের সমস্ত তথ্য ঠিক মতো পেতে চান, এতটা রুড হওয়া ঠিক না। আপনারা কি আমরা বাড়তি টাইম চেয়েছি, তার কাউন্টারে উত্তর দিয়েছে দেওয়া যাবে না। আমরা কিন্তু চেয়েছি, আমরা বলেছি যে এটা একটা ব্যাপক কাজ, এটার জন্য যে সময় দেওয়া হয়েছে এটা অপ্রতুল, কিন্তু পরে লিখেছে যে আপনারা যে লম্বা সময় ক্ষেপণ করছেন, এতে আপনাদের অসহযোগিতার মনোভাবের পরিচয় পাওয়া যায়। আমি বুঝলাম না এটাতে অসহযোগিতা কোথায় দেখা গেল। আমি জাস্ট বলেছি সময়টা দিন, আর ওরা বলছেন যে দীর্ঘ সময় চাওয়ার পিছনে একটাই কারণ থাকতে পারে, ইউ ডোন্ট ওয়ান্ট টু কোঅপারেট। আমার মনে হয় কথা ঠিক না। ডেস্টিনি 2000 লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কোম্পানির প্রতিষ্ঠার সময় থেকে এখন পর্যন্ত জমা করা এবং সংগৃহীত অর্থের পরিমাণ কেমন, রাফলি কোনো হিসাব দিতে পারবেন?
এইটা আমরা অবশ্যই দিয়েছি। যেমন আমরা কিন্তু 1400 কোটি টাকার যে পেয়েছিলাম, অনুমোদন পেয়েছিলাম সরকারের থেকে আপনার জন্য, শেয়ার বিক্রির জন্য। আমরা এয়ার এন্ডিং ক্লোজে বিক্রি করেছি হলো 1150 কোটি, আর এখন পর্যন্ত এটা নট এক্সিডিং 1300। মানে আমরা অ্যাকচুয়ালি ইচ্ছা করে 100-200 কোটি হাতে রেখেছি অন্য কারণে। কারণ এখানে একটা প্রভিশন আছে যে কোনো একজন ব্যক্তি সে যদি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর না হয় শেয়ার কিনতে পারে না। আবার সে যদি মিনিমাম 500 টাকা শেয়ার না কিনে সে অ্যাকাউন্ট খুলতে পারে না, মানে একটা হিসাবের ব্যাপার আছে, আমানত দিতে পারে না। তো এই জিনিসটাকে চালু রাখতে গিয়ে আমরা সবসময় 200 কোটি টাকা নন সেল, মানে সেল করা হয়নি, রাখা হয়েছে। আমানত নেওয়া হয়েছে ধরেন আপনার 500 থেকে 550-600 কোটি টাকা। আর এই বিভিন্ন রকমের যে প্রজেক্টের দেওয়া হয়েছে আপনার সবকিছু মিলিয়ে নট এক্সিডিং আপনার 2000 থেকে 2200 কোটি টাকার উপরে আমাদের হয়নি, পাবলিকের সাথে আপনার আমানত বা শেয়ারের টাকা সংগ্রহ করা হয়নি। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই 2000 থেকে 2200 কোটি টাকা যখন আমরা আবার বিভিন্ন জায়গায় প্রজেক্টে, কোম্পানিতে এবং ল্যান্ডে ব্যয় করেছি, আমরা এখন দেখলাম যেটা আমরা আমাদের সমবায় থেকে একটা খবর দেওয়া হয়েছে, তারা ব্যালেন্স শিট হিসাব করে দেখলো আমাদের মূল টাকা সংগ্রহের সাথে আর যেটা আমরা বিনিয়োগ করেছি এই পার্থক্য তারা পেয়েছে 200 থেকে 220 কোটি টাকা লাভে আছি আমরা, মানে অ্যাক্সেস। তার মানে আমাদের বিনিয়োগগুলো তারা মানে করতেছে, যে স্বীকার করছে যে ভালো বিনিয়োগ হয়েছে এবং আপনারা লাভে আছেন। মোর দ্যান 200 কোটি টাকা আমরা লাভে আছি। আমরা খুব সংক্ষেপে একটি প্রশ্ন করতে পারি, তারপরে আমাদেরকে বিরতিতে যেতে হবে। ডেস্টিনির প্রোডাক্ট লিস্ট, ডিস্ট্রিবিউটর লিস্ট এবং এর বিপরীতে জমা করা অর্থের পরিমাণ এবং কমিশন হিসেবে পরিশোধিত যে মোট টাকার পরিমাণ, এটিও দুর্নীতি দমন কমিশন আপনার কাছ থেকে জানতে চেয়েছে। হ্যাঁ, এখান থেকে আসলে কি ফাইন্ড আউট করার চেষ্টা করছে খুব সংক্ষেপে? এইখান থেকে যেটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে, ওনারা ওই যে ভাবছে যে তথাকথিত একটা যে পত্র এসেছে জনাব খোরশেদ আহমেদ খান, উনি যে চিঠি দিয়েছেন, সব ঘটনা কিন্তু খোরশেদ আহমেদ খানের চিঠি দিয়ে চলতেছে। বাট কেউ বোঝার চেষ্টা করে না যে হু ইজ দিস খোরশেদ আহমেদ খান, তার ঠিকানা কি, সে প্রকৃত ব্যক্তিত্ব কি এক্সিস্ট, বা সামবডি ইজ ট্রাইং টু মেক এভরিবডি মানে ফুল, সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে কিনা। ওইখানে যে হাজার হাজার কোটি টাকার একটা কথা বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বাগানে 500 কোটি টাকা চলে গেছে, দুবাই মধ্যপ্রাচ্যে কোটি কোটি টাকা চলে গেছে। এখন এখানে দেখার চেষ্টা করা হচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো, যে আসলে আমরা কত টাকা সংগ্রহ করেছি, কত টাকা বিনিয়োগ করেছি, কত টাকা খরচ করেছি, তখন বোঝা যাবে আসলে কোনো টাকা বাইরে গিয়েছে কি যায়। আমরা এখান থেকে আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা। আবার ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত এমএলএম জিজ্ঞাসায়, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। আমরা বিরতির আগে একটি প্রসঙ্গে ছিলাম, সেখানে আপনি খোরশেদ আলমের নাম, খোরশেদ আহমেদ খান, এই ব্যক্তিকে, তার সাথে ডেস্টিনি সম্পর্ক। এইটা আসলে একটা ছদ্মর, আমি বুঝতেছি। যে চিঠিটা ধরে বাংলাদেশ ব্যাংকের তদন্ত হচ্ছে, ওইটা ওই চিঠি, ওই চিঠির কপি আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে পর্যবেক্ষণ রিপোর্ট হচ্ছে আমরা পেয়েছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনারা যদি দুটাকে পাশাপাশি রাখেন দেখবেন যে খুরশেদ আহমেদ খান যে কথাগুলোকে অভিযোগ করেছে, বাংলাদেশ ব্যাংকের যে পর্যবেক্ষণ রিপোর্ট আছে এখান থেকে শুধু কপি পেস্ট করে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ নট অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ। কারণ পর্যবেক্ষণ হলে এনার চিঠিতে যে অভিযোগ করা হয়েছে এটার হুবহু লাইন এখানে কেন আসবে? যেমন ইনি এখানে লিখেছেন, প্রচলিত বাংলাদেশ ব্যাংকের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অবৈধ ব্যাংকিং করছে। দেখলাম কি হুবহু এই লাইনটা কপি পেস্ট। তার মানে বাংলাদেশ ব্যাংকে যে দুই ব্যক্তি পরিদর্শক এসেছেন, ওনারা আসলে কোনো খাটাখাটি করেন নাই, ওনারা শুধু এখান থেকে কপি করে এখানে পেস্ট করে লাগিয়ে চালিয়ে দিয়েছে। তাহলে এই বিশেষ ব্যক্তির প্রভাব কিভাবে? আমি এই ব্যক্তিকে অনুমান করতে পারতেছি। কিছুদিন আগে একজন হলুদ সাংবাদিক আমাদের কাছে ব্ল্যাকমেল করে কিছু টাকা চেয়েছিল, নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা চেয়েছিল, যেটা তার বক্তব্য হচ্ছে এই যে আমরা কোটি কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম আপনাকে 1 কাপ চাও খাওয়ানো যাবে না, 1 কোটি তো অনেক দূরের কথা। আমরা এখানে পাবলিক মানি নিয়ে বিজনেস করি, প্রত্যেকটা টাকা আমাদের হোয়াইট। তো আমি তখন, সে একটা থ্রেট করেছিল যে আপনি দেখবেন আপনাকে আমি কি সর্বনাশ করি। ওই যে ওনার ধমক, তার কিছুদিন পরে খোরশেদ আহমেদ খান, আমি মিলাচ্ছি একই ব্যক্তি। যদি এটা চেষ্টা করেন, আমি ডিজিএফআই এর কাছে রিকোয়েস্ট করব, ওনারা যদি চেষ্টা করেন দেখবেন ওই খোরশেদ আহমেদ খান আর ওই বিতর্কিত ব্যক্তিটি, যিনি নিজেকে বিভিন্নভাবে বিভিন্ন বড় বড়
ওয়ার্ল্ডের বিখ্যাত এজেন্সির এজেন্ট বলে দাবি করছেন, একটা হলুদ সাংবাদিকতা করছেন একটা পত্রিকার আড়ালে, এভরিবডি নোজ হু ইজ হি। এই ধমকের পরে আপনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন? আসলে দেখেন, একজন লোক সে ওই যে ধমকটা দিয়েছে, আপনি কিন্তু এটাকে স্টাবলিশ করতে পারবেন না, কারণ সে পাঠিয়েছে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে বলছে যে রফিকুল আহমেদকে বলেন যে আমি ওনার কোনো সর্বনাশ করবো না, আমাকে শুধু 1 কোটি টাকা দিলে হবে। আমি বললাম 1 কাপ চা খাওয়ানো হবে না, লেট হিম ডু হোয়াট হি ক্যান ডু। দেন উনি এই কথা বলার 1 সপ্তাহ পরে কিন্তু প্রথম বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকায় আমাদের বিরুদ্ধে লেখা আসলো, তারপরে আরেকটা, তারপর একটা, তারপর একটা। পরে আমরা অনেক পরে কিন্তু পেয়েছি, খোরশেদ আহমেদের খানের কিন্তু চিঠিটা হাতে পেয়েছি। ইন্টারেস্টিং হচ্ছে ওইটার নিচে যে ওনার ঠিকানা দেওয়া আছে 900 বাড়ি নাম 900 আর আপনার সড়ক 17, ওই সড়ক 17তে আগ্রাবাদে কোনো 900 নম্বরের কোনো বাড়ি নেই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে একটি তথাকথিত চিঠির উপরে এতগুলো লোক আমরা সাফার করতেছি, এতগুলো গভর্নমেন্ট এজেন্সি রাতারাতি লেগে গেল 11টা, তাহলে তাকে বোঝা উচিত ছিল ওই লোকটিকে। এখন যা হচ্ছে সব কিন্তু ওই লোকটির তথ্যের উপর, এবং তার একটি তথ্য কিন্তু কোথাও মিললে, একটিও না, সবগুলা তার কাল্পনিক 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 লেখা। আপনাকে আমি দিতে পারবো পরে, এবং আরো কেউ যদি চায়। আমার মনে হয় এই কপি এখন লাখ লাখ কপি হয়ে গেছে, সব গণমাধ্যমে চিঠিটা আছে। 2004 সালে 2005 সালে গোল্ডেন ডায়মন্ড বিল্ডার্স এর কি পরিমাণ শেয়ার বিক্রি করা হয়েছিল এবং সেই সাথে তার বিপরীতে কত টাকা ফেরত দেওয়া হয়েছে? এটা ঠিক গোল্ডেন ডায়মন্ড বিল্ডার্স না, গোল্ডেন একটা আছে, আবার ডায়মন্ড বিল্ডার্স একটা আছে। ডায়মন্ড বিল্ডার্স হচ্ছে কি, ডায়মন্ড বিল্ডার্স এর যখন আমাদের সাথে কথাবার্তা চলছিল যে আমরা তাদের 50% শেয়ার কিনে নেব, তখন আমরা মাল্টিপারপাসে বসে চিন্তা করলাম কে কিনবে এটা মাল্টিপারপাস কিনবে। তো মাল্টিপারপাস কিন্তু চাইলে আমানত নিতে পারে। তো মাল্টিপারপাস তার সদস্যদের থেকে আমানত চেয়েছে 2 দিনের ভিতরে, 2 দিনের নোটিশে। টোটাল আমরা সংগ্রহ করেছি 3,72,00,000। 3,72,00,000 সংগ্রহ করার পরেই তখন দেখা গেল যে আমাদের সাথে ডায়মন্ড বিল্ডার্সের তখন সমঝোতা হয়নি। তখন বাধ্য হয়ে আমরা কি করলাম, ওদেরকে ডেকে বললাম আপনারা চাইলে এই আমানত ফেরত নিতে পারেন, অথবা আপনারা চাইলে যদি আমানতটা 1 বছর রাখেন, আমরা আপনাদেরকে 5,000 টাকার শেয়ার বোনাস দেবো, আর আপনি 90% যথাযথ পাবেন। তার মধ্যে অনেকেই কিন্তু 5,000 টাকার শেয়ার বোনাস নিয়েছে, আবার অনেকে নিয়েছে। আমি যদি ভুল না করি, কম বেশি 20 থেকে 30 লাখ টাকা এখনো কেউ দেয়নি, তারা আছে। ডেস্টিনি কত ধরনের পণ্য আমদানি করে, কোন কোন দেশ থেকে পণ্য? ডেস্টিনি বেশি না, আমাদের মূল আমদানি হচ্ছে মালয়েশিয়া থেকে, যেখানে আমাদের পার্টনারশিপ আছে ওদের সাথে। এই পার্টনারশিপটা এরকম যে আমরা যদি তাদের থেকে নির্দিষ্ট ভলিউমের পণ্য আমদানি করি, তাহলে আমরা ওয়ার্কিং পার্টনার, কোনো পুঁজি বিনিয়োগ করতে হবে না। এখন তাদেরকে আমরা কনভিন্স করেছি, তারা তাদের পুরো সেটআপটা বাংলাদেশে নিয়ে আসবে। আমরা আগামী বছর ইনশাল্লাহ ওই একই পণ্য বাংলাদেশে উৎপাদন করবো। সেখান থেকে আসে 9 থেকে 10টি আইটেম। সুইজারল্যান্ড থেকে আসছে একবারই আপনার স্কিন কেয়ার। চায়না থেকে আমাদের 3 থেকে 4টি আইটেম আসে, তার মধ্যে একটি কোরিয়ার অরিজিন, 4টি আসে। থাইল্যান্ড থেকে আসে আপনার মাত্র 2টি আইটেম, হ্যাঁ, আর ভারত থেকে 1টি। এইভাবে আমাদের আসলে মানে খুব বেশি না, আইটেম ওয়াইজ কিন্তু অনেক কম। আইটেম ওয়াইজ যদি আপনি ওইভাবে যান, তাহলে আপনার খুব সম্ভবত কত আপনার 20-30টি। কিন্তু এক সময় আমরা সিঙ্গাপুর থেকে বেশ কিছু আইটেম এনেছিলাম, যেটা একবার একটা শিপমেন্ট এসেছিল, আমরা ওই শিপমেন্ট আর কন্টিনিউ করিনি। ওখানে অনেক ভ্যারাইটি আছে, 100-এর উপরে ভ্যারাইটি আছে ওখানে সিঙ্গাপুর থেকে। এবং পরবর্তীকালে আমরা ওদের সাথে ডিসকন্টিনিউ করি, কারণ তাদের সাথে আমাদের লেনদেনের একটা সমস্যা হয়ে যায়। এখন যেটা হচ্ছে, এখন সিঙ্গাপুর থেকে 1টি পণ্য আসবে, এখনো আসেনি। আর আপনার চায়না থেকে 1টি পণ্য আসবে, যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়কারী একটা সুইচ, যে সুইচটা ঘরে ব্যবহার করলে 15% বিদ্যুৎ সাশ্রয় হয়, এবং এটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এটা কার্বন ক্রেডিট পাওয়া যায়। আমরা একটু ট্রি প্ল্যান্টেশন নিয়ে কথা বলতে চাই। পাওলোনিয়া প্যাকেজ কত বিক্রি হচ্ছে, কত সংখ্যক লোক কিনেছে? পাওলোনিয়া, আমি তো বলেছি পাওলোনিয়া এবং আপনার এসএসটিপি মিলিয়ে 11 থেকে 12 লক্ষ টোটাল। আর পাওলোনিয়া সম্বন্ধে আমি এক্স্যাক্টলি ফিগার এখন দিতে পারবো না, কিন্তু দুদককে দেওয়া হয়েছে, দুদকের কাছে সবই আছে। আমরা যেটা করেছি, আমরা পাওলোনিয়া যখন কন্ট্রাক্টে যাই, আমরা কিন্তু আগে পাওলোনিয়ার উপর 2 বছর গবেষণা করেছি, আমাদের রিসার্চ ল্যাব আছে, আমরা সব কাজ কাম করেছি। আমরা যখন কনভিন্স হয়ে দেখলাম যে এটা করা যায়, তখন আমরা পাবলিকলি ওপেন করলাম যে আপনারা চাইলে 6 থেকে 8 বছরের চুক্তিতে আমাদের থেকে পাওলোনিয়ার আপনি নিতে পারেন, এবং গাছটা আপনার বাড়ির আঙিনায় লাগানো। এই পাওলোনিয়া রুট কত টাকায় কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? এখন পর্যন্ত মাত্র 21,000 রুট কিন্তু এক্সপেরিমেন্টাল আনা হয়েছে, আর কোন রুট আনা হয়নি। এক্সপেরিমেন্টাল বলা হচ্ছে এই জন্য আমাদের নিজেদের মধ্যে বিতরণ করা হয়েছে 21,000 রুট, যেটা এখন অনেকের উঠেছে আস্তে আস্তে। এই কত 2 সপ্তাহ আগে বন্ধন করা হয়েছে। এর আগে কোনো পাওলোনিয়া রুট আমরা আনিনি, কারণ আমরা সরকারের নির্দিষ্ট অনুমোদন এবং সিস্টেমের জন্য অপেক্ষা করছি। দেখেন, আমরা কিন্তু পাওলোনিয়ার অনুমোদনের জন্য বসে আছি 2 বছর, 2 বছর কিন্তু আমাদের পার হয়ে যেতে চললো।
আমরা যেহেতু ক্লায়েন্টকে বলেছি 6 থেকে 8 বছর আমরা করে নেবো, কারণ গাছটা আসলে 6 বছরে বড় হয়। আমাদের আগামী বছরের মধ্যে যদি পারমিশন না পাই, তাহলে আমাদের ক্লায়েন্টকে তখন দেখে তাদের পয়সাটা ফেরত দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আসল কথা। তাই ক্লায়েন্টের কথা হচ্ছে না আমরা আরো 1 বছর দেখবো যে আপনারা পারমিশন পান কিনা। এখন এখানে ব্যাপার আছে, এমন কিছু ফর্মালিটিস আছে যেগুলো আমরা শেষ করেছি। যেমন আমরা এটার উপরে একটা মানে ভুটানের উপরে যিনি প্রফেসর, ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে, বলেছে হ্যাঁ পালোনিয়া নেয়। আরেকটা কথা বলি, পালোনিয়ার উপরে কিন্তু আমার কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। এভরিবডি আর এভরিবডি ক্যান গো ইনটু দ্য ইন্টারনেট এবং ওয়ার্ল্ড পালোনিয়া ইনস্টিটিউট দেখলে তারা দেখবে যে এটা অত্যন্ত পরিবেশ বান্ধব। এবং এটা যদি পরিবেশ বান্ধব না হয়, আমার একটাই প্রশ্ন সবার কাছে, গণমাধ্যমের কাছে, এই গাছটিকে কার্বন ক্রেডিট দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক কেন সিদ্ধান্ত নিল? আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আগামী দিনগুলোতে আমরা এই জায়গা থেকে আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন MLM জিজ্ঞাসা। আমরা আজকের মতো আলোচনার এখানে ইতি টানছি। আগামী দিনগুলোতে আপনাদেরকে এই অনুষ্ঠানের সঙ্গে পাবো, সেই প্রত্যাশা শেষ করছি। সবার জন্য শুভকামনা।